আমরা করছি ক্লাস 11 এর কেমিস্ট্রি ক্লাস। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার পড়ব, যেটা হলো জৈব রসায়নের প্রাথমিক ধারণা এবং জৈব যৌগের শ্রেণীবিভাগ ও নামকরণ, অর্গানিক কেমিস্ট্রি বেসিক প্রিন্সিপালস অ্যান্ড টেকনিক্স। আজকে এটা আমাদের প্রথম ক্লাস, পার্ট 1। তো এখানে আমি তোমাদের যা যা বলতে চলেছি তার মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের পরিচিত, তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, সেগুলোর সাথে আমি তোমাদের আগে একটু পরিচয় করিয়ে দেব, একটু মনে করিয়ে দেব যে আমরা ক্লাস 10-এ কী কী পড়ে এসেছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের নতুন যে জিনিসগুলো শেখার আছে সেখানে আমরা আস্তে আস্তে যাব। তো এই চ্যাপ্টারটা পড়তে গেলে প্রথমেই কার্বনের যোজ্যতার যে চতুস্তলকীয় মডেল, টেট্রাহেড্রাল স্পেস মডেল অফ কার্বন, এইটা আমাদের একটু মনে করতে হবে, যেটা তোমরা অলরেডি পড়ে এসেছো, যে একটা কাল্পনিক সুষম চতুস্তলকের কেন্দ্রবিন্দুতে কার্বন পরমাণু অবস্থান করে এবং কার্বন পরমাণুর যে 4টি যোজ্যতা, যেটা আমরা এই 11-এও বন্ডিংয়ের চ্যাপ্টারে পড়ে এলাম, ওই চতুস্তলকে 4টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। এই ধরনের গঠনে কার্বনের যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। আমরা বন্ডিং চ্যাপ্টারেও কার্বনের এই মডেলটার কথা পড়েছি। তারপরে দেখো, এর যে ইলেকট্রনীয় ব্যাখ্যা সেটাও আমরা জানি। আমরা সংকরায়ন এবং কিছু জৈব অণুর আকৃতিও পড়ে এসেছি। হাইব্রিডাইজেশন এন্ড শেপস অফ সাম সিম্পল অর্গানিক মলিকিউলস, এটা আমি বলবো যে আমি তোমাদের এই যে ক্লাস 11-এই যে বন্ডিং চ্যাপ্টারটা পড়িয়েছি, কেমিক্যাল বন্ডিং, সেখানে আমরা পড়িয়েছি। যেমন আমি একটু উদাহরণ দিলে হয়তো মনে পড়বে যে sp3 হাইব্রিডাইজেশন মানে হচ্ছে সেখানে সমস্ত বন্ধন কোণগুলো হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট, গঠনাকৃতি সুষম চতুস্থলকীয়। sp3 হলে অনেক সময় দুটো অসম চতুস্থলকও পরস্পরের সাথে একটা শীর্ষবিন্দু দিয়ে যুক্ত থাকে এরকম। তো sp3 মানে হচ্ছে সেখানে তোমার সব সিঙ্গেল বন্ড থাকবে, সিগমা বন্ড থাকবে। তো আর sp2 যদি থাকে তাহলে আমরা বুঝতে পারি যে সেখানে একটা দ্বিবন্ধন উপস্থিত আছে এবং সেই অনুযায়ী সেই অণুটার আকৃতি হয়। বা sp হাইব্রিডাইজেশন থাকলে আমরা বুঝতে পারি যে সেখানে একটা ত্রিবন্ধন উপস্থিত আছে। তো এইরকম ভাবে আমরা বন্ডিং চ্যাপ্টারে যে ধারণাটুকু পেয়েছিলাম সেটা এখানে আবার কাজে লাগবে। যেখানে যেরকম কাজে লাগবে সেখানে আমি মোটামুটি বলে দেব। যে বন্ধনের প্রকৃতি থেকেও আমরা কার্বন পরমাণু সংকরায়ন অবস্থার ধারণা করতে পারি। কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম ফ্রম দ্য নেচার অফ বন্ডিং, এটা থেকেও আমরা করতে পারি। আমি যেরকম বলছিলাম যে যদি তোমার জৈব যৌগে উপস্থিত যদি 4টে এক বন্ধন থাকে, তাহলে বুঝতে হবে যে কার্বন পরমাণুটা হচ্ছে sp3 সংকরায়িত। আর যদি কার্বন পরমাণুটি যদি দুটো এক বন্ধন বা দুটো সিগমা বন্ধন দিয়ে যুক্ত থাকে, বা একটি সিগমা বন্ধন একটি পাই বন্ধন থাকে, অন্য 3টি পরমাণুর সাথে যুক্ত থাকে, তাহলে সেই কার্বন পরমাণুটি sp2 হাইব্রিডাইজ। তো দুটো সিগমা বন্ধন একটা দ্বিবন্ধন হতে পারে। তার মানে কি হচ্ছে যে একটা সিগমা একটা পাই আছে যেখানে, সেই রকম যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে সেই কার্বন পরমাণুটা sp2 হাইব্রিডাইজ। আর যদি দেখা যায় যে কার্বন পরমাণুটার একটা ত্রিবন্ধন উপস্থিত রয়েছে, অর্থাৎ যেখানে একটা সিগমা এবং দুটো পাই উপস্থিত রয়েছে, তার মানে একজোড়া দ্বিবন্ধন রয়েছে, তাহলে তখন আর বাকিগুলো হচ্ছে সিগমা বন্ধন, তাহলে বোঝা যায় যে কার্বন পরমাণুটি sp হাইব্রিডাইজ অবস্থায় রয়েছে। তো আমরা পড়েছিলাম ক্লাস 10-এ আমরা কার্বন শৃঙ্খলের ভিত্তিতে জৈব যৌগের একটা প্রাথমিক শ্রেণীবিভাগও পড়ে এসেছিলাম, প্রাইমারি ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস অন দ্য বেসিস অফ কার্বন চেইন। তো সেটার কথা আমি তোমাদের একটুখানি এখন এখানে মনে করিয়ে দিতে চাইবো। তো আমরা জৈব যৌগকে মূলত দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল বা অ্যালিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল বা বৃত্তাকার যৌগ। মুক্ত শৃঙ্খল বা অ্যালিফ্যাটিক যৌগ যেসব যৌগের কার্বন পরমাণুগুলো পরস্পর যুক্ত হয়ে বলয় গঠন করে না, মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে মুক্ত শৃঙ্খল বা অ্যালিফ্যাটিক যৌগ বলা হয়। যাদেরকে মুক্ত শৃঙ্খলটা দুরকম যৌগ হয় মূলত, একটা হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল, যেমন দেখো যে মুক্ত শৃঙ্খল জৈব যৌগ, এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, দুপ্রান্তের দুটো কার্বন পরমাণু ছাড়া কোনো কার্বন পরমাণু এখানে দেখো দুটোর বেশি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে না। তো দেখো এখানে একটা আমি নিয়েছি সরল মুক্ত শৃঙ্খল যৌগের একটা উদাহরণ, এখানে CH3 CH2 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 CH3। আর যেখানে শাখা বিশিষ্ট মুক্ত শৃঙ্খল, সেখানে দেখো জৈব যৌগে একটা কার্বন পরমাণু কি হয়েছে, অন্তত 3টে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত, সেগুলোকে আমরা সাধারণত শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল যৌগ বলে থাকি, যেরকম আমি একটা উদাহরণ এখানে নিয়েছি।
আচ্ছা, তারপরে আমি আসছি বদ্ধ শৃঙ্খল বা বৃত্তাকার যৌগ, যেটাকে আমি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তো কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ মানে হচ্ছে, বুঝতেই পারছো, সাইক্লিক যৌগ মানে বোঝায় যে বদ্ধ শৃঙ্খল যৌগে শুধুমাত্র যদি কার্বন পরমাণু দিয়েই বৃত্তটা বা বলয়টা গঠিত হয় তাকে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ বলা হয়। এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, অ্যারোমেটিক এবং অ্যালিসাইক্লিক। অ্যারোমেটিক আমরা পড়বো, আমাদের এই ক্লাসেই পড়তে হবে। বিশেষ যৌগগুলো, বদ্ধ শৃঙ্খল যৌগগুলোকে আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। আর অ্যালিসাইক্লিক হচ্ছে অ্যারোমেটিক নয় এমন বৃত্তাকার কার্বোসাইক্লিক যৌগকে আমরা অ্যালিসাইক্লিক যৌগ বলে থাকি, যেখানে 6টা কার্বন পরমাণুর উপস্থিতি আবশ্যিক নয়। অ্যারোমেটিক যৌগে 6টা কার্বন পরমাণুর যে বেনজিন রিং সেটা উপস্থিতিটা আবশ্যিক। অন্যদিকে যে হেটারোসাইক্লিক যৌগ আছে, অর্থাৎ কার্বন পরমাণুর সঙ্গে এক বা একাধিক, দেখো ওখানে আমি উদাহরণে দেখিয়েছি, অন্য কোনো মৌলের পরমাণু যুক্ত হয়ে বদ্ধ শৃঙ্খলটা গঠন করেছে। অর্থাৎ বদ্ধ শৃঙ্খলটা শুধুমাত্রই কার্বন শৃঙ্খলের কার্বনের নয়, অন্য পরমাণু এখানে উপস্থিত আছে। তো এগুলোকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেনজিনয়েড, একটা হচ্ছে নন বেনজিনয়েড। অ্যারোমেটিকে যেগুলো যৌগগুলোর মধ্যে বেনজিন রিং উপস্থিত থাকে সেগুলোকে আমরা বেনজিনয়েড যৌগ বলে থাকি, আর যেগুলো বেনজিন রিং ছাড়াও যেগুলো অ্যারোমেটিক যৌগ ধর্মের দেখায় সেগুলোকে আমরা নন বেনজিনয়েড যৌগ বলে থাকি। তো তারপরে আমরা আসছি কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপে। এটাও তোমরা ক্লাস 10-এ পড়েছো, আমি আবার একটুখানি বলে দিই। যেসব পরমাণু বা পরমাণু পুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থাকে এবং তারা কি করে, প্রধানত যৌগগুলোর রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা কার্যকরী গ্রুপ বা ক্রিয়াশীল গ্রুপ বলে থাকি। একই কার্যকরী গ্রুপ উপস্থিত থাকলে, যে সমস্ত জৈব যৌগের মধ্যে একই কার্যকরী গ্রুপ উপস্থিত থাকে, তখন সেই জৈব যৌগগুলো একই রকম ধর্ম দেখায় এবং পৃথক কার্যকরী গ্রুপ বিশিষ্ট জৈব যৌগের ধর্মগুলো আলাদা আলাদা হয়। তো কার্যকরী গ্রুপের ভিত্তির ওপর জৈব যৌগগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। আমি তোমাদের সেই শ্রেণীগুলোর কথাও বলবো। তো আমরা জানি যে জৈব যৌগের রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত এই জৈব গ্রুপগুলো অপরিবর্তিত থাকে এবং কার্যকরী গ্রুপগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো সমগণীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ, এটার কথাও তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, যে একই উপাদান মৌল দিয়ে গঠিত, একই সাধারণ সংকেত দিয়ে যে প্রকাশ করা যায় এরকম, এবং একই রকম কার্যকরী মূলক বিশিষ্ট যে যৌগগুলোকে আমরা আণবিক ভর বৃদ্ধি অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে তারা একটা শ্রেণী তৈরি হয়, যেখানে পরপর যে কোনো দুটো সদস্যের মধ্যে আণবিক যে তাদের সংকেত হয় সেই সংকেতের মধ্যে পার্থক্য হয় CH2। যদি এরকম দেখতে পাওয়া যায় তাহলে সেই সমস্ত শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলা হয়। সমগণীর প্রত্যেকটা সদস্যকে সমগণ বা হোমোলগস বলা হয়। যেমন আমি এখানে কয়েকটা উদাহরণ রেখেছি, যেমন হচ্ছে অ্যালকেন, যাকে আমি যা যা বললাম সমগণীয় শ্রেণী, একটা সাধারণ সংকেত দ্বারা তাদেরকে প্রকাশ করা যাবে, একটা সাধারণ সংকেত, যেটা অ্যালকেন শ্রেণীর ক্ষেত্রে CnH2SN+2। আচ্ছা, এখানে দেখো n এর মান 1 বসালে CH4 যৌগটা পাওয়া যায়, n এর মান যদি 2 বসানো হয় পরের অ্যালকেন শ্রেণীর পরের সদস্যটাকে পাওয়া যায়। এরকম ভাবে যদি n এর মান আমরা পরপর বাড়াতে থাকি, অ্যালকেন শ্রেণীর সমস্ত সদস্যকে আমরা পেয়ে যাব। সমস্ত সদস্যের রাসায়নিক ধর্ম একই রকম হবে এবং যে কোনো দুটো সদস্যের মধ্যে আণবিক যে সংকেত রয়েছে তাদের মধ্যে পার্থক্য হবে CH2, যেমন এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বা আমরা যদি এটা চেক করি অন্য উদাহরণ দিয়ে, যে অন্য সমগণীয় শ্রেণী নিয়ে, অ্যালকোহল শ্রেণীর কথা ভাবা যেতে পারে। CnH2SN+1, OH হচ্ছে সাধারণ সংকেত, n এর জায়গায় যদি তুমি 1 বসাও তাহলে CH3OH বা মিথাইল অ্যালকোহল পাওয়া যায়, n এর জায়গায় যদি 2 বসাও তাহলে C2H5OH পাওয়া যায়। দেখো দুটো যৌগের মধ্যে একই পার্থক্য হচ্ছে, পরপর সদস্যের মধ্যে পার্থক্য হচ্ছে CH2 পার্থক্য, এরা সবই একই ধর্ম বিশিষ্ট OH কার্যকরী মূলকের উপস্থিতির জন্য। তো এইভাবে n এর মান বাড়াতে থাকলে আমরা পরপর সেই সদস্যগুলোকে পরপর পেয়ে যাব। তারপর পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড CnH2SN+1 COH। এখানে n এর মান 1 বসালে পাওয়া গেছে CH3COH এবং 2 বসালে পাওয়া গেছে CH3CH2COH, মিলিয়ে দেখতে পারো। একই রকম ভাবে এরা এই সমগণীয় শ্রেণীর প্রথম দুটো সদস্য, তাদের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে CH2, এবং সমগণীয় শ্রেণীর বাকি যা যা যে ব্যাপারগুলো আমি বললাম সেগুলো এখানে সবই উপস্থিত। আচ্ছা, তো তোমাদের সাথে আমি এবার কয়েকটা কার্যকরী গ্রুপের নাম ও সংকেত, তাদের যে শ্রেণীটা উৎপন্ন হয় সেই শ্রেণীর নাম, উদাহরণ, এইগুলো একটু পরিচয় করাতে চাই। নেম অ্যান্ড ফর্মুলা অফ সাম ফাংশনাল গ্রুপস, হোমোলোগাস সিরিজ অ্যান্ড এক্সাম্পলস। তো
তো কিছু কিছু তোমাদের চেনা লাগবে, কিছু কিছু হয়তো অচেনা লাগবে। এই কার্যকরী মূলকগুলোকে আমরা পাবো আমাদের পড়াশোনায়। ক্লাস 11-এর কেমিস্ট্রি, যে অর্গানিক কেমিস্ট্রি পড়বে সেখানে অহরহ পাবে, ক্লাস 12-এ উঠে আরও বেশি করে পাবে। তো এদের সবার সাথে পরিচিত হওয়াটা খুব দরকার। তো এখানে কার্যকরী মূলকের নাম এবং সংকেতটা কীরকম দেখানো হয়েছে, যেমন কার্বন কার্বন দ্বিবন্ধন C ডাবল বন্ড C অ্যালকিন শ্রেণী উৎপন্ন করে, যেমন উদাহরণ হচ্ছে ইথিলিন। তারপর কার্বন কার্বন ত্রিবন্ধন C ট্রিপল বন্ড C অ্যালকাইন শ্রেণী উৎপন্ন করে, উদাহরণ সবচেয়ে প্রথম সদস্যগুলোকেই এখানে দেখানো হয়েছে অ্যাসিটিলিন। হাইড্রক্সিল গ্রুপ সংকেত হচ্ছে OH অ্যালকোহল শ্রেণী উৎপন্ন করে, এখানে ইথাইল অ্যালকোহলকে উদাহরণ হিসেবে রাখা হয়েছে CH3CH2OH। ইথার কার্যকরী মূলকের সংকেত হচ্ছে O, যৌগের শ্রেণী হচ্ছে ইথার, একটা যৌগের উদাহরণ হলো CH3OCH3 ডাইমিথাইল ইথার। অ্যালডিহাইড কার্যকরী মূলকের সংকেত হচ্ছে CHO, যৌগের শ্রেণীটা হচ্ছে অ্যালডিহাইডস, একটা উদাহরণ অ্যাসিটালডিহাইড CH3CHO। কিটো গ্রুপ, তার সংকেত হচ্ছে CO C ডাবল বন্ড O, কিটোন শ্রেণী উৎপন্ন করে, আর একটা উদাহরণ হচ্ছে অ্যাসিটোন CH3COCH3। কার্বক্সিল গ্রুপ COOH, যৌগের শ্রেণী হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, উদাহরণ হচ্ছে একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার CH3COH। তারপরেরটা রেখেছি এস্টার কার্যকরী গ্রুপ, যেটার সংকেত হচ্ছে COR সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়, এস্টার শ্রেণী উৎপন্ন করে ইথাইল অ্যাসিটেট CH3COC2H5। এখানে এই সংকেতের সাথে কিন্তু প্রত্যেকটা যৌগ মেলালে তুমি পেয়ে যাবে। হ্যালোকার্বনিল C ডাবল বন্ড OX অ্যাসিড হ্যালাইড যৌগের শ্রেণী উৎপন্ন করে CH3COCl। এখানে যে যোজ্যতাটা বাকি থাকছে সেখানে জাস্ট একটা মিথাইল গ্রুপ, একটা অ্যালকিল গ্রুপ বসিয়ে যৌগটাকে তৈরি করা হয়েছে, সেটা আশা করি দেখে বুঝতে পারছো। অ্যাসিটাইল ক্লোরাইড যৌগের উদাহরণ। অ্যামিডো গ্রুপ সংকেত হচ্ছে CONH2, অ্যাসিড অ্যামাইড শ্রেণীর যৌগ তৈরি করে, যেমন একটা যৌগ হচ্ছে CH3CONH2 অ্যাসিটামাইড। সালফোনিক অ্যাসিড SO3H সালফোনিক অ্যাসিড গ্রুপই তৈরি করে, যেমন হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিডে আমরা এই গ্রুপটা দেখতে পাচ্ছি। অ্যামিনো গ্রুপ, যেটাকে NH2 দিয়ে প্রকাশ করা হয়, প্রাইমারি অ্যামিনের শ্রেণীটা তৈরি করে, একটা উদাহরণ হচ্ছে মিথাইল অ্যামিন CH3NH2। ইমিনো গ্রুপ, যেটা NH দুটো বন্ধন বাকি থাকে, সেকেন্ডারি অ্যামিন যৌগের শ্রেণী তৈরি করে, যেমন হচ্ছে ডাইমিথাইল অ্যামিন CH3(NH)। টারশিয়ারি নাইট্রোজেন পরমাণু, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে বন্ধনই তার অন্য কোনো অ্যালকিল মূলকের সাথে যুক্ত হবে, টারশিয়ারি অ্যামিন যৌগের শ্রেণী তৈরি করে, ট্রাইমিথাইল অ্যামিন। আচ্ছা, সায়ানো গ্রুপ C ট্রিপল বন্ড N সায়ানাইড বা নাইট্রাল যৌগের শ্রেণী তৈরি করে, একটা উদাহরণ হচ্ছে মিথাইল সায়ানাইড CH3CN। নাইট্রো গ্রুপ প্রকাশ করা হয় NO2 দিয়ে, নাইট্রো যৌগের শ্রেণী উৎপন্ন করে, একটা উদাহরণ হচ্ছে নাইট্রোমিথেন CH3NO2। হ্যালো গ্রুপ, এখানে হ্যালোজেনগুলোকে প্রকাশ করা হয়, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হ্যালাইড যৌগের শ্রেণী উৎপন্ন করে, এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে মিথাইল ক্লোরাইড CH3Cl। আচ্ছা, এবারে এসো আমরা একটুখানি দেখে নিই সম্পৃক্ত হাইড্রোকার্বনে উপস্থিত যে কার্বন পরমাণুগুলো তার শ্রেণীবিভাগ, কত রকমের কার্বন পরমাণু থাকতে পারে। ক্লাসিফিকেশন অফ কার্বন অ্যাটমস প্রেজেন্ট ইন স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, সেখানে বিভিন্ন রকম কার্বন পরমাণু আছে, যেমন দেখো এই যে কার্বন পরমাণুটা যেটা আরও 4টে কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে তাকে 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন পরমাণু বলে। এই কার্বন পরমাণুটা দেখো আরও 3টে কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, একে 3 ডিগ্রি বা টারশিয়ারি কার্বন পরমাণু বলে। এইটা আরও 2টো কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, সেজন্য একে 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন পরমাণু বলে। এই কার্বন পরমাণুগুলো লক্ষ্য করো, এরা মাত্র আর একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, সেজন্য এদেরকে প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বন পরমাণু বলে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা শিখতে চাইবো সেটা হচ্ছে যে অ্যালিফ্যাটিক জৈব যৌগের IUPAC নামকরণ, IUPAC নমেনক্লেচার অফ অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস, এটা আমরা শুরু করব। তো এই নামকরণের পদ্ধতি তোমরা জানো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আর এটা শর্ট ফর্ম। তাদের যে নির্ধারিত নিয়মাবলী আছে যার দ্বারা আমরা সারা বিশ্বে যেখানে জায়গায় যারাই এগুলো ব্যবহার করবে তারা যাতে একই রকমভাবে নিয়মাবলীগুলো শেখে, সেই জন্য নির্দিষ্ট নিয়মাবলীগুলো আমরা শিখি এবং ফলো করি। এখানে মূলত 3টে অংশ থাকে, আমরা যে নামকরণটা শিখবো, নাম তৈরি করতে শিখবো। একটা হচ্ছে শব্দমূল বা ওয়ার্ড রুট, আর একটা প্রত্যয় বা সাফিক্স, আর একটা উপপদ বা প্রেফিক্স। তো আমরা হয়তো এইভাবে 3টে বলে এইভাবে হয়তো শিখবো না, কিন্তু আমরা মূল যে ব্যাপারটা সেটা বলে দেবো, তার ফলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে জৈব যৌগগুলো আসবে তার নামকরণটা কীরকম হবে।
তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এখানে একটু বলে রাখতে চাই যে কার্বন পরমাণুর সংখ্যা যদি একটাই হয় সেখানে আমরা মূল যে শব্দটা বা ওয়ার্ড রুটটা ব্যবহার করি সেটা মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেট, 8 হলে অক্ট, 9 হলে নন এবং 10 হলে ডেক। এই শব্দমূলগুলো আমরা ব্যবহার করে থাকি। তারপরে আমরা কার্যকরীমূলকের উপস্থিতির জন্য যে প্রত্যয় বা উপপদ যেগুলো ব্যবহার করে সেগুলো এর পরে বসাই। তো এখানে আমি তোমাদের আরো একটা জিনিস দেখাতে চাইবো, কয়েকটা অ্যালকিল গ্রুপের গঠন এবং তাদের IUPAC স্বীকৃত নাম। এটা আমার মনে হয় তোমাদের একটুখানি জেনে রাখাটা ভালো। যেমন CH3, এটা আমরা প্রায় সব জায়গাতেই পাই, মিথাইল অ্যালকিল গ্রুপ। তার সংক্ষিপ্ত চিহ্ন হিসেবে কোথাও তুমি এমি এরকমও দেখতে পারো। CH2 ইথাইল গ্রুপ, ET এরকম ভাবেও লেখা হয়। CH3 প্রোপাইল গ্রুপ, PR এরকম ভাবে লেখা হয়। CH3 IPR সংক্ষিপ্ত চিহ্ন আইসোপ্রোপাইল এইভাবেও লেখা হয়। তারপর CH2 বিউটাইল গ্রুপ, এইভাবেও DU সংক্ষেপে লেখা হয়। বা সেকেন্ড বিউটাইল বা সেকেন্ডারি বিউটাইল, অ্যাকচুয়ালি দেখো CH2 আইসোবিউটাইল। CH3 এই গ্রুপটা থাকলে অ্যাকচুয়ালি আইসো কথাটা আসে। তো এখানে যদি মোট 4টে কার্বন পরমাণু দিয়ে মূলকটা হয় আইসোবিউটাইল, বা 3টে হলে আইসোপ্রোপাইল, এটা আমরা আগেও দেখলাম। তারপরে আসছে টার্ট বিউটাইল, যেখানে একটা টার্সিয়ারি কার্বন পরমাণু উপস্থিত রয়েছে, TBU বা টার্ট বিউটাইল বলে লেখা হয় সাধারণত। তো এবারে আমরা দেখব যে শৃঙ্খলযুক্ত অ্যালকেনের IUPAC নামকরণের নিয়মাবলীগুলো কিরকম। রুলস ফর IUPAC নেমিং অর নমেনক্লেচার ফর ব্রাঞ্চ চেন অ্যালকেনস। তো এখানে বেশ কিছু নিয়ম আমাদের শিখতে হবে, যেটা তোমরা ক্লাস 10-এ শিখেছিলে, খুব অল্পই শিখেছিলে। এত বড় শৃঙ্খলযুক্ত অ্যালকেনের বা এত বড় বড় কম্পাউন্ডের সেটা আমাদের তখন শেখানো হয়নি। এখানে আমরা এবার ব্যাপারটা ডিটেলসে শিখবো। তো আমি একটা একটা করে নিয়মগুলো বলবো এবং বোঝাবো। যেমন প্রথমেই আমি যে নিয়মটা নিয়ে আসছি সেটা হলো সবচেয়ে বড় শৃঙ্খলের নিয়ম, রুল ফর লংগেস্ট চেন। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে সবচেয়ে বড় লংগেস্ট যে কন্টিনিউয়াস কার্বন চেইনটা আছে, দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল, এটাকে খুঁজে বার করতে হবে। তার সঙ্গে এই কার্বন পরমাণু শৃঙ্খলের সঙ্গে অন্যান্য অ্যালকিল গ্রুপগুলো শাখা শৃঙ্খল বা পার্শ্ব শৃঙ্খল বা সাইড চেন বা সাবস্টিটিউয়েন্টও বলি আমরা, এইভাবে থাকে। তো দেখো আমি এখানে একটা যৌগ লিখেছি, তো দেখতে পাচ্ছ CH3 যেটা হচ্ছে প্রতিস্থাপক বা শাখা শৃঙ্খল CH2 আচ্ছা, তো এখানে দেখতেই পাচ্ছ সবচেয়ে বড় যে চেনটা সেটা এখানে দেখাই যাচ্ছে চোখে। আমরা কিন্তু এইখান দিয়ে এইটাকেও ভাবতে পারতাম বা এখান দিয়ে এটাকেও ভাবতে পারতাম, কিন্তু দেখো যদি আমি এইখান দিয়ে ভাবি তাহলে 1 2 3 4 5 6টা কার্বনের চেন হচ্ছে। বা যদি আমি এদিক দিয়ে ভাবতাম 1 2 3 4টে কার্বনের চেন হচ্ছে। একমাত্র যদি আমি স্ট্রেট এই চেনটাকে নিই তাহলেই আমি সবচেয়ে বড় একটা লম্বা চেন পাচ্ছি। সেই জন্য 1 2 3 4 5 6 7, সেই জন্য আমাকে সবচেয়ে বড় যে শৃঙ্খলটা হচ্ছে অবিচ্ছিন্ন, সেই জন্য এটাকেই নিতে হচ্ছে। তো এইটা হচ্ছে ব্যাপার, যে আমি অন্য দিক থেকেও শৃঙ্খল পাচ্ছি না যে তা নয়, কিন্তু কেন আমি এইটাকে নিচ্ছি, কারণ এটা হচ্ছে দীর্ঘতম লংগেস্ট চেন, এটা হচ্ছে কারণ, যে এখানে সেই কারণে আমরা এটাকে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখো আমি আরেকটা উদাহরণ এরকম রেখেছি। তো এখানেও আমাদের খুঁজতে হবে, যে ধরো কেউ এইভাবে খুঁজলো CH3C CH2 অর্থাৎ সে বলছে যে এটাই 5টা যে কার্বন আছে সেটা অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল কিন্তু দীর্ঘতম নয়। আমি যদি তোমাদের এবার দেখাই, দেখো যদি আমি যদি এদিক দিয়ে কাউন্ট করি 1 2 3 4 5 6, এদিক দিয়ে যদি এইভাবে আমি যাই তাহলে কিন্তু এটা দীর্ঘতম অবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল হচ্ছে। যদি এখান দিয়ে স্ট্রেট কাউন্ট করি তাহলে কিন্তু 5টা হচ্ছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে দীর্ঘতম বা লংগেস্ট চেনটা খুঁজে বার করা। সেই জন্য কেউ যদি এদিক দিয়ে এরকম ভাবে গোনে তাহলে সে দীর্ঘতম শৃঙ্খলটা খুঁজে পাবে। আচ্ছা, সমান সংখ্যক কার্বন পরমাণুর ক্ষেত্রে পরমাণু আছে, এরকম একাধিক কার্বন শৃঙ্খল থাকলে আমরা বেশি সংখ্যক যে প্রতিস্থাপক ও পার্শ্ব শাখাযুক্ত শৃঙ্খলটা আছে সেটাকেই আমরা মুখ্য শৃঙ্খল হিসেবে বেছে নিই। তো যেমন ধরো এরকম একটা উদাহরণ এখানে রয়েছে। তো এখানে আমরা কি করছি, যে এখানে আমরা যদি এইভাবে চেনটাকে দেখি তাহলে আমরা এই একটা পার্শ্ব শৃঙ্খল পাবো। যদি আমি এইভাবে এইটাকে লংগেস্ট চেন ধরি, অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে গুনলেও এটা 6টা কার্বনযুক্ত পরমাণু শৃঙ্খল, আর এখানে একটা শাখা শৃঙ্খল থাকছে। কিন্তু আমি যদি এটাকে 1 2 3 4 5 6 এভাবেও যদি গুনি তাহলেও আমি 6টা কার্বন পরমাণুরই একটা চেন পাচ্ছি। সেক্ষেত্রে আমার দুটো শাখা শৃঙ্খল পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে দুদিক থেকেই তুমি
দীর্ঘতম কার্বন শৃঙ্খলটা খুঁজে পাচ্ছ, সেক্ষেত্রে তোমার যেখানে বেশি শাখা শৃঙ্খল থাকবে সেটাকেই তুমি সিলেক্ট করবে তোমার দীর্ঘতম বা লংগেস্ট কার্বন শৃঙ্খল হিসেবে। আচ্ছা, তারপরে আসি সবচেয়ে ছোট সংখ্যার নিয়মে। দীর্ঘতম কার্বন শৃঙ্খলকে আমরা একই সরলরেখায় লিখে শৃঙ্খলের প্রত্যেকটা কার্বন পরমাণুকে 1 2 3 4 এভাবে সংখ্যা দিয়ে চিহ্নিত করব। কেমন ভাবে করব? যাতে করে প্রতিস্থাপকটাকে সবচেয়ে কম সংখ্যা দিয়ে চিহ্নিত করা যায়। যেমন এখানে 1 2 3 4 5 6 এভাবে চিহ্নিত করা হয়েছে, কারণ তাহলে প্রতিস্থাপকটা 3 নম্বরে আসে। বাদিক থেকে করলে কিন্তু প্রতিস্থাপকটা 4 নম্বরে আসবে, সেই কারণে এটাকে এদিক থেকে করা হয়েছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমি আসছি যে পরের যে নিয়মটা, এটা যে লোক্যান্ট যেগুলো রয়েছে সেইগুলো, অর্থাৎ তোমার যে সংখ্যা মুখ্য শৃঙ্খলে যেগুলো উপস্থিত যে প্রতিস্থাপক অবস্থান রয়েছে তার যে অবস্থানিক যে সংখ্যা, সেটাকে আমরা সাধারণত লোক্যান্ট বলে থাকি। তো এখানে কোনো শৃঙ্খলে যদি দেখা যায় যে 2 বা তার বেশি সংখ্যক প্রতিস্থাপক উপস্থিত আছে, সেক্ষেত্রে আমরা লোক্যান্টগুলোর সর্বনিম্ন সেটের নিয়ম, লোয়েস্ট সেট অফ লোক্যান্টস রুল, এটাকে ফলো করে থাকি। এই নিয়মটা কি বলছে যে লোক্যান্টগুলোর 2 বা তার বেশি সংখ্যক যদি সেট পাওয়া সম্ভব হয়, তাহলে সেই যে সেটটা সর্বনিম্ন লোয়েস্ট হবে সেটাই অ্যাপ্লিকেবল হবে, অ্যাকসেপ্টেড হবে, আর যার প্রথম পার্থক্যে যে লোক্যান্টের মানটা কম হবে। তো এটা আমি একটুখানি উদাহরণ দিয়ে বোঝাই, নইলে তুমি বুঝতে পারবে না। তো দেখো, এখানে প্রথমে একটা উদাহরণ নেওয়া হয়েছে যেখানে 2 এবং 3 নম্বরে দুটো প্রতিস্থাপক রয়েছে, লোক্যান্টগুলো সেট এখানে যেখানে 2 এবং 3 নম্বরে আছে। কিন্তু এটাকেই যদি এদিক থেকে নাম্বারিংটা করা হতো, অর্থাৎ 1 2 3 4 5টা যদি আমি এদিক থেকে স্টার্ট করতাম যেরকম এখানে দেখানো আছে, তাহলে লোক্যান্টগুলো আসতো 3 এবং 4 নম্বরে। তো এখানে 2 আর 3 এই দুটো হচ্ছে সবচেয়ে কম সংখ্যা যোগফল, সেই জন্য এটাকেই নেওয়া হবে, এটাকে নেওয়া হবে না। অর্থাৎ মিনিমাম নাম্বার দিয়ে লোক্যান্টগুলোকে আমার কি করতে হবে, লোকেট করতে হবে, কেমন? আচ্ছা, তারপরে আমি একটা উদাহরণ রেখেছি, যেমন এখানে 3টে মিথাইল গ্রুপ আছে। আমি যদি এদিক থেকে নাম্বারিংটা করি তাহলে আমার নাম্বারিংটা আসে 2 2 4 এইরকম। কিন্তু একই কম্পাউন্ড আমি যদি উল্টো দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4, এখানে যদি 5, তাহলে কি হবে, এটা লোক্যান্টগুলো মিথাইল গ্রুপগুলোকে 2 4 4 আসবে। আমি যদি তাহলে এটাকে যদি আমি কাউন্ট করি, যদি দেখি, তাহলে আমি দেখব যে এটা 10 হচ্ছে, এখানে 8 হচ্ছে, আর এখানটা 10 হচ্ছে। সেজন্য আমি এটাকেই নেব, এটাকে কিন্তু নেব না। অর্থাৎ আমি এইভাবেই নাম্বারিংটা করব এবং এইভাবেই লোক্যান্টগুলোকে দেখাবো। আরও একটা বড় উদাহরণ দেখানো হয়েছে, যেখানে তোমাদের দেখানো, হয়তো তুমি দেখতে পাচ্ছ যে আমি যদি এদিক থেকে নাম্বারিংটা শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যদি যাই, তাহলে 2 নম্বরে একটা এবং 7 নম্বরে এবং 8 নম্বরে আমার সাবস্টিটিউটগুলো পড়ছে, যার যোগফল হচ্ছে 17। কিন্তু যদি কেউ এদিক থেকে নাম্বারিং শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে সেক্ষেত্রে দেখো ভালো করে, এখানে 3 নম্বর 4 নম্বর এবং 9 নম্বরে তার সাবস্টিটিউটগুলো আসছে। তাহলে এই যোগফলটা হচ্ছে 16। এদিক থেকে নাম্বারিংটা কিন্তু ভুল নয়, কারণ এদিক থেকে পেলে প্রথম তোমার যে সাবস্টিটিউট সেটা কম সংখ্যা দিয়ে চিহ্নিত করা যাচ্ছে, যেটা আমি আগে বলেছি। কিন্তু এখানে আমার অন্য একটা কারণে আমি এদিক থেকে নাম্বারিংটা নিতে পারছি না, লোক্যান্টগুলোর সেটের জন্য। তো লোক্যান্টগুলোকে আমার বলতে গেলে আমার যেটা তাদের যে অবস্থান চিহ্নিত করতে হবে, যে সবচেয়ে কম সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে 16। সেই জন্য আমার এদিক থেকেই আমার নাম্বারিংটা করতে হবে। তো আরও একটা নিয়মের কথা বলবো, পার্শ্ব শাখাগুলোর ইংরেজি বর্ণানুক্রম বা অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ সাইড চেন। এখানে দেখো একটা উদাহরণ নেওয়া হয়েছে, যেখানে 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ রয়েছে এবং 4 নম্বর কার্বনে একটা ইথাইল গ্রুপ রয়েছে। যেহেতু ইথাইলের যে বানানটা ই, সেটা অ্যালফাবেটিক্যালি এম এর আগে, সেজন্য নামকরণটা করার সময় আমরা কি করেছি, ইথাইল গ্রুপটার কথাটা আগে লিখেছি। 4 নম্বরে ইথাইল গ্রুপ আছে, 2 নম্বরে আছে মিথাইল এবং 6টা কার্বনের চেন। এটা অ্যালকেন দেখা যাচ্ছে, অ্যালকেনের জন্য সবচেয়ে শেষে এনটা লেখা হয়। তো নামটা হয়েছে 4 ইথাইল 2 মিথাইল হেক্সেন। আবার আরেকটা বলতে চাইবো যে সমতুল্য অবস্থানে আছে এমন নিম্ন অ্যালকিল গ্রুপগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত করো। লেবেলিং অফ ডিফারেন্ট অ্যালকিল গ্রুপস হুইচ আর ইন ইকুইভ্যালেন্ট পজিশন। অর্থাৎ আমি এমন একটা কম্পাউন্ড নিয়েছি যেটা এদিক দিয়ে গুনলেও আমার অ্যালকিন মূলকটা 3 নম্বরে আসে, আবার এদিক দিয়ে গুনলেও অ্যালকিন মূলকটা 3 নম্বরে আসে। তাহলে কেউ তো এদিক দিয়েও নাম্বারিংটা করতে পারে, কেউ একজন হয়তো এদিক দিয়ে নাম্বারিংটা করলো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, তাহলে দেখো যে এখানে
তো আমরা কি করছি যে এমনভাবে নিচ্ছি যে ইংরেজি নাম যেটা আছে তার যে প্রথম যে অক্ষরটা রয়েছে তার ভিত্তিতে যে অ্যালকিল গ্রুপটা আগে আসে সেটাকেই আমি কিন্তু কম সংখ্যা দিয়ে চিহ্নিত করব। অর্থাৎ যে এদিক থেকে 1 2 3 করবে সেটা ভুল হবে, যে এদিক থেকে 1 2 3 করবে সেটাই ঠিক হবে, কারণ ইথাইল গ্রুপকে এখানে নিম্নতর সংখ্যা দিয়ে চিহ্নিত করা হবে। ইথাইলের ইটা মিথাইলের এন এর থেকে আগে আসে বলে। আচ্ছা, এবারে এসো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে একটু নিয়মগুলো দেখে নিই। অ্যালকিন ও অ্যালকাইন কিভাবে আইইউপিএসসি নামকরণ আমরা দেখব। রুলস ফর আইইউপিএসসি নমেনক্লেচার অফ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস। তো দেখো এখানে আমি প্রথমে একটা নিয়েছি একটা উদাহরণ, যেখানে আমি 1 2 3 4 1 2 3 4 5 এখানে আমি এইভাবে কার্বন শৃঙ্খলটাকে নাম্বারিং করতে পারি, অথবা এখানে যেরকম দেখানো হয়েছে এইভাবে নাম্বারিংটা করতে পারি। কিন্তু এইভাবে এটা হবে না, 6টা কার্বনের শৃঙ্খল হলেও এটা দীর্ঘতম শৃঙ্খল ধরা হবে না, কারণ এখানে মুখ্য যে কার্যকরীমূলক সেটাকে দ্বিবন্ধনটাকে ইনক্লুড করা হয়নি, এই কারণে এইটা হচ্ছে তোমার কারেক্ট। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, অ্যালকিন বা অ্যালকাইনের নামকরণের ক্ষেত্রে আমরা কি করব, অ্যালকেনের ক্ষেত্রে যেরকম এন লেখা হয়, অ্যালকিনের ক্ষেত্রে শেষে ইন, আর অ্যালকাইনের ক্ষেত্রে আইন লেখা হয়। আচ্ছা, তারপরে দেখো পরের যে নিয়মটা আমরা রেখেছি। আচ্ছা, এই যে শৃঙ্খলটাকে এমনভাবে নাম্বারিং করা হয় যাতে করে কিনা যেটা বহুবন্ধন আছে সেটাকে সবচেয়ে কম সংখ্যা দিয়ে ইন্ডিকেট করা যায়। যেমন এদিক থেকে নাম্বারিংটা কারেক্ট, কারণ এখানে এই যে দ্বিবন্ধনটাকে সবচেয়ে কম সংখ্যা দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। বাদিক থেকে নাম্বারিংটা কারেক্ট নয়, কারণ এখানে বহুবন্ধনের নাম্বারিংটা সবচেয়ে পিছনে চলে আসছে। তারপরে দেখো অন্য যে নিয়মটা আমরা রাখছি, দেখেছি এখানে যে যদি একাধিক বহুবন্ধন থাকে তাহলে আমরা কি করব, দুটো বা তিনটে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে আমরা এটাকে ডাইইন বা ডাই আইন হিসেবে লিখি। এবারে আমরা কি করি, শব্দমূল যেটা আছে, ওয়ার্ড রুট যেটা আছে, তার সাথে আমরা কি করি, একটা আ অক্ষর যোগ করি, যেমন বিউটা, পেন্টা, এরকম নাম্বারিং এর জন্য এখানেও আমরা ওই সর্বনিম্ন সেটের যে নিয়মটা লোক্যান্টের সেইটা ফলো করি। যেমন তার জন্য আমি দুটো উদাহরণ রেখেছি, যেমন এখানে 1 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, 3 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, মোট 5টা কার্বন আছে। তো দুটো দ্বিবন্ধন আছে বলে পেন্টা 1 3 ডাইইন এভাবে করা হয়েছে। একই নিয়ম এখানেও ফলো করা হয়েছে করে হেক্সা 1 4 ডাই আইন, এটা অবশ্য ত্রিবন্ধন সেজন্য এখানে আইন করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো যদি মুখ্য শৃঙ্খলে যদি দ্বিবন্ধন ও ত্রিবন্ধন দুটোই উপস্থিত থাকে তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যৌগটাকে অ্যালকাইনের জাতক হিসেবে, অ্যালকাইন ডেরিভেটিভ হিসেবে ভাবতে হবে। ইনটা সর্বদা সবসময় কি হবে, আইনের আগে বসবে। আচ্ছা, তাদের অবস্থান সূচক সংখ্যাটা লিখে দিতে হবে যে ইন বা আইনটা কোথায় আছে। আর ইংরেজিতে যৌগের সম্পূর্ণ নাম লেখার সময় আমাদের ইনের যে আমরা লিখি সেই ই অক্ষরটা বাদ দিতে হবে। উভয় দিক থেকে আমরা যদি নাম্বারিং করি তাহলে আমরা নাম্বারিং করে আগে দেখে নেব যে কোথায় দ্বিবন্ধনটার কাছে, দ্বিবন্ধন না ত্রিবন্ধন যেটাই হোক সেটা সবচেয়ে কম সংখ্যা দিয়ে কোথায় কোন দিক থেকে পাওয়া যাচ্ছে সেদিক থেকে আমরা করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এদিক থেকে নাম্বারিংটা করি তাহলে 2 নম্বরেই আমরা দ্বিবন্ধনটা পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি এদিক থেকে নাম্বারিং করতাম সেক্ষেত্রে এটা 3 নম্বরে পাওয়া যেত। সেই জন্য কি করা হয়েছে, নাম্বারিংটা এদিক থেকে করা হয়েছে। এটা মোট 8টা কার্বনের একটা কম্পাউন্ড, সেজন্য অক্ট 2 কোথায় দ্বিবন্ধনটা আছে বলে দেওয়া হয়েছে 5 1। তো এরকম আরো একটা উদাহরণ আমরা নিয়েছি যেখানে হেক্স 4 in 1 9 হয়েছে। এটা আমরা এদিক থেকে করিনি, নাম্বারিংটা এখানে করলে 2 এ আমরা দ্বিবন্ধনটা পাচ্ছিলাম, কিন্তু এদিক থেকে করলে আমরা 1 নম্বরেই অসম্পৃক্ততার পেয়ে যাচ্ছি। সেই জন্য এখানে এদিক থেকেই নাম্বারিংটা করতে হবে এবং যৌগের নাম হচ্ছে তাহলে হেক্স 4 in 1 9। এবার প্রশ্ন হচ্ছে যদি আমাদের এমন হয় যে দুদিক থেকে করলেই আমরা পেয়ে যাব, এমন যদি হয় যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের একই রকম হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। তো এখানে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে দ্বিবন্ধনটা প্রাধান্য পায়, সেক্ষেত্রে আমাদের দ্বিবন্ধনটাকে একটা সবচেয়ে কম সংখ্যা যেটা হবে সেই সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে, লিখতে হবে। তো আরো একটা উদাহরণের কথা আমরা বলবো যে যখন দুটো দ্বিবন্ধন আছে সেক্ষেত্রে আমরা কি করব, দুটো দ্বিবন্ধন যদি থাকে তাহলে হাইড্রোকার্বনে একটা পার্শ্ব সংখ্যা হয়তো আছে, তাহলে সেক্ষেত্রে দ্বিবন্ধন দুটো বা ত্রিবন্ধন দুটোর লোকানগুলোর সেট যাতে নিম্নতর হয়, লোয়েস্ট হয়, সেটা আমাদের দেখতে হবে। যেমন এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, যদি এদিক থেকে নাম্বারিং করা হয় তাহলে 2 আর 4 পাওয়া যাচ্ছে, কিন্তু এদিক থেকে যদি নাম্বারিংটা করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাচ্ছি এখানে 2 আর
4-এ, আর এদিক থেকে করলে 1 আর 3-এ। সেই জন্য এদিক থেকে যেটা করা হচ্ছে অর্থাৎ 1 আর 3-এ যেটা দেখানো হচ্ছে দ্বিবন্ধন, সেটা হচ্ছে কারেক্ট, এইটা নয়। কারণ এখান থেকে করলে আমরা দ্বিবন্ধনের উপস্থিতিটা যে বেশি সংখ্যক বেশি নাম্বার দিয়ে দেখানো হচ্ছে। এরকম আরেকটা উদাহরণ নেওয়া হয়েছে, এখানেও একই ব্যাপার। এদিক থেকে করলে দ্বিবন্ধনটা 1 নম্বরে কার্বনে চলে আসছে এবং 1 এবং 3 এই দুটো নাম্বার দিয়ে আমরা বলতে পারছি, কিন্তু এদিক থেকে করলে 2 এবং 3 যেটার যোগফলটা বেশি হয়ে যাচ্ছে। এখানে ওই লোক্যান্ডগুলোর লোয়েস্ট যে সেট সেইটা নেওয়া হয়েছে, সেইভাবে এখানে নাম্বারিংটা করা হয়েছে। আচ্ছা, এবারে আমরা আসছি তো একটা কার্যকরী গ্রুপ, বহু বন্ধন এবং প্রতিস্থাপক যৌগ আইইউপিএসি নামকরণের নিয়মাবলী, অর্থাৎ এমন যৌগ যেখানে কার্যকরী গ্রুপ আছে, বহু বন্ধনও আছে, সাবস্টিটিউয়েন্টও আছে। রুলস ফর আইইউপিএসি nomenclature of a compound containing a functional group, multiple bond and a substituent। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা যৌগ নেওয়া হয়েছে, যেখানে বড় শৃঙ্খলটা আমরা দেখে নেব, তারপরে দীর্ঘতম কার্বন শৃঙ্খল এটা হতেও পারে নাও পারে। এখানে আমরা দেখে নিচ্ছি যে এখানে 1 2 3 4 5 6 এইভাবে নাম্বারিং করলে আমরা যেটা ফাংশনাল গ্রুপ এবং যেটা একটা শাখা শৃঙ্খল রয়েছে যার মধ্যে আরো একটা বহু বন্ধন উপস্থিত রয়েছে, সবকটাকে আমরা সঠিকভাবে নাম্বারিংটা করতে পারছি। কিন্তু কেউ যদি এইভাবে 4 5 6 এইটা করে, তাহলে সেটা কিন্তু এখানে দীর্ঘতম শৃঙ্খল হলেও সেটা সঠিক হবে না, আমাদের সবকটাকে এখানে ইনক্লুড করতে হবে। আরো একটা উদাহরণ এখানে নেওয়া হয়েছে, আমরা যদি এই দিক থেকে করি তাহলে আমরা কম সংখ্যক দিয়ে, অর্থাৎ সিওটাকে আমরা 3 নম্বরে এবং এটাকে মিথাইলটাকে 5 নম্বরে দেখাতে পারছি। কিন্তু কেউ যদি এদিক থেকে নাম্বারিং করে তাহলে ফাংশনাল গ্রুপটা অনেক পিছনে নাম্বারিংটা চলে যাচ্ছে, এটা আমাদের করা চলবে না। অর্থাৎ আমাদের কি করতে হবে, কার্বন পরমাণুগুলোকে এমনভাবে নাম্বারিং করতে হবে যাতে কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ যেটা আছে সেটা কিন্তু যাতে লোয়েস্ট নাম্বারটা পায়, সেটা লোয়েস্ট নাম্বারটা যাতে পায় সেটা আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে তাহলে এদিক থেকে নাম্বারিং করলে সেটা কিন্তু সঠিক নয়। বা আরো একটা উদাহরণ নেব আমি, যেখানে আমি দেখাচ্ছি যে প্রান্তীয় এখানে একটা কার্যকরী গ্রুপ আছে, যেমন CHO, COH, COCl, এদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয়। এগুলো যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে কার্যকরী গ্রুপের যে কার্বনটা সেটাকে 1 নম্বর ধরতে হয়, ধরে মুখ্য শৃঙ্খলের নামকরণ করা হয়। যেমন এখানে দেখানো হয়েছে CHO, এখান থেকে শুরু করতে হবে, সেজন্য 1 2 3 4 5 6, বাকি দুটো শাখা শৃঙ্খল হিসেবে গণ্য করা হয়েছে। সেজন্য দেখো ভালো করে 2 ইথাইল 3 মিথাইল হেক্সানল, এটা CHO অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ, তাদের নামের ক্ষেত্রে অ্যালটা যুক্ত হয়, সেজন্য এইভাবে লেখা হয়েছে। কেমন? আচ্ছা, বা এখানে আমরা আবার দেখতে পাচ্ছি এখানে একটা এস্টার গ্রুপ রয়েছে, যেটাকে আমরা 1 নম্বর দিয়েছি, দিয়ে এটাকে 1 নম্বর দিয়ে সূচিত করে সেইভাবে নামকরণটা করা হয়েছে। এই প্রত্যেকটা ফাংশনাল গ্রুপের নামকরণ আমি আলাদা আলাদা করে তোমাদের শেখাবো, বোঝাবো। এখন আমি শুধু এমনি বেসিক যে রুলগুলো আজকে আমি সেগুলোই আলোচনা করছি, পরে এগুলো আমি আবার ভালো করে তোমাদের বোঝাবো। এবারে আসি যে একটা যৌগে যদি 2 বা তার বেশি সংখ্যক একই রকম কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ থাকে, সেক্ষেত্রে আমরা ডাইঅল ট্রাইঅল এরকম ব্যবহার করে থাকি। যেমন দেখো এখানে দুটো OH গ্রুপ আছে, সেক্ষেত্রে আমরা লিখেছি প্রোপেন 1,3 ডাইঅল, যদি 3টে থাকতো ট্রাইঅল লিখতাম। বা এখানে দুটো কিটোন গ্রুপ আছে, আমরা লিখেছি পেন্টেন 2,4 ডাইওন, 3টে থাকলে ট্রাই, এরকম আমরা লিখে থাকি। বা একটা যৌগে যদি দুটোর বেশি কার্যকরী গ্রুপ এমন থাকে যেগুলো প্রান্তীয় বলে সাধারণত বিবেচনা করা হয়, তাহলে এদেরকে কোনোটাকেই কিন্তু তখন মুখ্য শৃঙ্খলের অংশ হিসেবে ধরা হয় না। এদের নামকরণের ক্ষেত্রে একটু অন্যরকম ভাবে করা হয়, যেটা আমি এখানে একটা দেখাতে চাইবো। যেমন আমি এখানে একটা রেখেছি, দেখো 3টে COH গ্রুপ আছে, COH গ্রুপে সাধারণত একটা যদি থাকে আমরা সেটাকেই মুখ্য শৃঙ্খলের অন্তর্গত করে নিই এবং তাকে 1 নম্বর কার্বন দিয়ে শুরু করি। কিন্তু এখানে 3টে আছে বলে এখানে মুখ্য শৃঙ্খলের অংশ হিসেবে এটাকে ধরা হয়নি। তাদের ক্ষেত্রে দেখো মোট 1 2 3 4 5 5টা কার্বনের পেন্টেন এবং 1 2 3 1 2 3 3টে কার্বনে যেহেতু 3টে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ উপস্থিত আছে, সেইভাবে নাম্বারিংটা করা হয়েছে। তো দেখো এখানে পেন্টেন সরি এটা 135 হবে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, কারণ এখানে 1 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর আছে, একটু ভুল লেখা আছে, এখানে 135 ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড হবে। তো এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, এখানে আমরা দেখাতে চাইলাম যে COH গ্রুপগুলোকে এখানে মুখ্য শৃঙ্খলের অংশ হিসেবে ধরাই হয়নি, যেহেতু একাধিক প্রান্তীয় গ্রুপ বলে এটাকে ধরা হয়, COH এখানে রাখা হয়েছে। তো আমি এরপরে আরো ফাংশনাল গ্রুপগুলো ধরে ধরে কি করে নামকরণ করতে হয় সেই বিষয়ে আমি পরের ক্লাসে তোমাদেরকে বলবো।
তো আজকে যেই অবধি বললাম সেইগুলো তোমরা এবার যদি পড়ে নাও, বুঝতে পারো যদি, তাহলে তোমাদের পরের ক্লাসটা করতে আরো বেশি সুবিধা হবে। পরের ক্লাসে আমি আশা করব যে সবাই আরো বেশি ভালো করে বুঝতে পারবে। কিন্তু তার আগে আমি যতদূর বললাম সেই নিয়মগুলো কিন্তু জাস্ট গো থ্রু দ্য রুলস, তাহলে তুমি পরের ক্লাসটা আরো ভালো করে ফলো করতে পারবে। তো পরের ক্লাসে আমি আরো ডিটেলসে তোমাদের কাছে নমেনক্লেচারটা নিয়ে আসছি। সবাইকে অনেক ধন্যবাদ।